নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প সত্যাসত্য। কোনো এক ছুটিতে ছোট বোনের কাছে বেড়াতে এসেছিল নন্দিতা। আজ ফিরে যাচ্ছে। অবশ্য একেবারে নির্জলা ছুটি কাটাতেই যে এসেছিল তা নয়। কোথাও বেড়ানো টানানোর অভ্যাস তার বরাবরই কম ছিল। বছর কয়েক যাবৎ তো একেবারেই নেই। বরং কিছুকাল নিজেকে এত বেশি ঘরকোনো করে রেখেছিল যে মা বাবা পর্যন্ত অস্থির হয়ে উঠেছিলেন এ অভ্যাস দূর করাতে। নিজেরাই শেষে বেরিয়ে পড়তেন মেয়েকে নিয়ে। বন্দনা লিখেছিল তার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে। টুকুনের কষ্ট হচ্ছে খুব। দিদি যদি এই ছুটিতে কয়েকদিনের জন্য আসতে পারে অত্যন্ত উপকার হয়। বোনের সেই চিঠি পেয়ে এই বেড়ানো। বোন ভগ্নিপতির চেয়ে তাদের 5 বছরের পুত্র টুকুনি নন্দিতার আসল আকর্ষণ। সেই টুকুনের যেখানে মায়ের অসুস্থতার জন্য অসুবিধা হচ্ছে সেখানে আর নন্দিতা বসে থাকে কেমন করে। আজ চলে যাচ্ছে। ভগ্নিপতি তুলে দিতে এসেছে স্টেশনে। টুকুনও এসেছে। টুকুনের মা আসেনি। তার কোলের বাচ্চাটির বয়স 8 মাস। প্রায়ই দাঁত ওঠার কারণে পেটের অসুখে ভুগছে আজকাল। খুশিমতো যখন তখন যেখানে সেখানে তাই যেতে পারে না বন্দনা, বলাই বাহুল্য। আজও সেই কারণেই সে আটকে পড়ে গিয়েছে। গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। রঞ্জন বলল, উঠে পড়ো এবার। নন্দিতা শেষবারের মতো টুকুনকে চুমু খেয়ে চলে এলো। খুব মন খারাপ লাগছিল। এই বাচ্চাটার প্রতি তার বিষম টান, বন্দনার চেয়েও বোধহয় বেশি। বলেও ছিল, তুই তো আজকাল ফুটকুনকে নিয়ে ব্যস্ত থাকিস সারাক্ষণ, দে আমি ওকে কলকাতা নিয়ে যাই। বেশ ইচ্ছের সঙ্গেই চেয়েছিল। বন্দনা হেসে এসে বলেছিল, নাও না, নিলেই তো বেঁচে যাই। দিনকে দিন যা পাজি হচ্ছে না, অসম্ভব। বন্দনারটা কথার কথা। স্টেশনে তুলে দিতে আরও একজন ভদ্রলোক এসেছিলেন রঞ্জনের সঙ্গে। তিনি ওখানকার ডাক্তার, ডাক্তার এম.কে. মজুমদার, FRCS। বয়স 40-এর কাছাকাছি। মাথায় সামান্য টাক, চেহারা সম্ভ্রান্ত, হালচালে কেদা দুরস্ত। নন্দিতা ট্রেনে উঠলে তিনি এসে খুব হাত ঝাঁকালেন। আশা করি আবার শিগগিরই দেখা হবে। নন্দিতা সহাস্যে বলল, কলকাতা এলে আসবেন আমাদের বাড়ি। নিশ্চয়ই নিশ্চয়ই। পাদানি থেকে লাফিয়ে নামলেন তিনি। হুইসিল বাজিয়ে গাড়ি ছেড়ে দিল। রঞ্জন খুব রুমাল নাড়ছিল, ভদ্রলোকও নাড়ছিলেন। হঠাৎ টুকুন মাসি বলে ভ্যাঁ করে কেঁদে উঠল। গাড়ি চলে গেল প্ল্যাটফর্ম ছাড়িয়ে। আসলে বন্দনা এই ডাক্তার ভদ্রলোকটির সঙ্গে আলাপ করাবার জন্যই পরামর্শ করে অসুখের ছুতো দিয়ে ডেকে এনেছিল নন্দিতাকে। বিবাহে অনিচ্ছুক দিদিকে বিবাহিত করার জন্য বন্দনা সবসময়ই ব্যস্ত, বিশেষত নিজের বিয়ের পরে আরও। এই ভদ্রলোকটির সঙ্গে আলাপ হয়েছে সম্প্রতি, এবং ইনিও অবিবাহিত শুনেই সে চনমন করে উঠেছে। তক্ষুনি রঞ্জনকে বলেছে, দেখো এর সঙ্গে দিদিকে কিন্তু বেশ মানায়। রঞ্জন বলেছে, মন্দ কি? মন্দ কি মানে? প্রায় চ্যালেঞ্জের সুর ফুটিয়ে জোর গলায় বন্দনা বলেছে, বলো খুব ভালো। কিন্তু তোমার দিদি কি রাজি হবে? হওয়া উচিত। উচিত অনুচিতের প্রশ্ন তো উঠছে না। যে ঘটনাটা ঘটে গেছে জীবনে, বাজে। তৎক্ষণাৎ উড়িয়ে দিয়েছে বন্দনা। মনে রাখবে বলেই মনে রেখেছে, কিন্তু প্রতিশোধটা কার উপরে নিচ্ছে শুনি? নিজেকে ছাড়া
আর কাকে শাস্তি দিচ্ছে সেটা অবশ্য সত্য কথা, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। তবে তোমার দিদির মনোবলের কিন্তু প্রশংসা করতেই হয়। এই জেদ আমার খুব ভালো লাগে, ওর কথা আমি বুঝি। স্ত্রী ছাড়া আর সকলের কথাই তো তুমি খুব ভালো করে বোঝো। মুখ ভার করেছে বন্দনা। তারপর গিয়ে চিঠি লিখতে বসেছে। কলকাতা থেকে দুর্গাপুর, দূর তো কিছু নয়। চলে এসেছে নন্দিতা, বরং আসার সঙ্গে সঙ্গেই, মানে ট্রেন থেকে নেমেই সুস্থ সবল ভগ্নীকে স্টেশনে গাড়ি নিয়ে এসে অপেক্ষা করতে দেখেই বুঝতে পেরেছে অসুখের সংবাদটা ছলনা। তক্ষুনি কৃত্রিম কোপ দেখিয়ে ফিরে যাবার ট্রেন ধরার জন্য স্টেশনে বসে থাকতে চেয়েছিল। বন্দনা এসে গাড়িতে বসিয়ে দিয়েছে। এসে পৌঁছেছিল বিকেল বিকেল। সন্ধ্যা হতেই টের পেল শুধু শুধুই বন্দনা তার দিদিকে নিয়ে এখানে আসেনি। উদ্দেশ্য আরও গভীর। সেই রাত্রিরে ডাক্তার সাহেবটিকে ওরা ডিনারে আহ্বান জানিয়েছিল এবং তিনি 7টা বাজতেই এসে হাজির হয়েছিলেন। এবং বন্দনা যে তার দিদির বিষয় অনেক আগে থেকেই একে অবহিত করে রেখেছেন, মিনিট মাত্র আলাপেই তা বুঝে নিতে তিলমাত্র অসুবিধা হয়নি। তবে ভদ্রলোকটি সত্যি পছন্দের যোগ্য। কথাবার্তা সুন্দর, চালচলন চমৎকার, অতিশয় শান্ত এবং ভদ্র। দ্বিতীয় দিনেই তিনি জানিয়ে দিলেন নন্দিতাকে যে তার পছন্দ হয়েছে, এবং সেই সঙ্গে এটাও বললেন, আমার বয়স 38। আমি মনে মনে কিছুদিন যাবৎ এই বিবাহ করার বিষয়ে সিরিয়াসলি ভাবছিলাম। কাজেই আমার আপত্তি নেই, তবে বয়সের তফাৎ বোধ হয় কিছু বেশি হয়ে যাচ্ছে। তা হয়তো একটু যাচ্ছিল। নন্দিতা এই সবে 30 পূর্ণ করল। 8 বছরের ছোট, কম ছোট নয় আজকালকার দিনে। তবে ভদ্রলোকটির স্বাস্থ্য এত সুন্দর যে সেটা কোনো প্রশ্ন বলেই ভাবল না কেউ। এই কেউয়ের মধ্যে অবশ্য নন্দিতা পড়ে না, কেননা সে বরাবরই এত নির্লিপ্ত ছিল যে তার মনের কথা ধরা সম্ভবই ছিল না। রঞ্জন বন্দনায় সারাদিন বলা বলি করত, সে ধৈর্য ধরে শুনত। নন্দিতাকে পছন্দ করা ভদ্রলোকের পক্ষে কিছু আশ্চর্যের বিষয় নয়, কেননা গুণ, যোগ্যতা, চেহারা কোনো দিক থেকেই কোনো বিষয়ে খাটো ছিল না সে। একটা স্পন্সর্ড কলেজে পড়ায়, ভালো পড়ায় বলে তার সুনাম আছে সেখানে। ছাত্রীরা ভালোবাসে। স্বভাবের দিক থেকে অত্যন্ত শান্ত, বুদ্ধি তীক্ষ্ণ, একটু লেখার হাতও আছে। দেখতে খুব সুন্দরী না হলেও উল্লেখযোগ্য রকমের লাবণ্যের অধিকারী নিশ্চয়ই। দুই বোনের মধ্যে বয়সের ব্যবধান ঠিক 3 বছরের। বিবাহের আগে পর্যন্ত বন্দনার দিদির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, একনিষ্ঠা চেলা ছিল। এখন দিদির আগেই বিবাহ করে ভার ভারী কি হয়ে সমান তো বটেই, অনেক বিষয়ে সেই দিদির ভূমিকায় অবতীর্ণ হয়ে অনেক ভালো মন্দ পরামর্শ দেয়। অবশ্য সবই বিবাহের উপযোগিতা বিষয়। নন্দিতা হাসে। বোনের পাকা কথা শুনতে ভারী মজা লাগে তার। অবশ্য বন্দনার নিজের বিয়েটা খুবই সফল হয়েছে। রঞ্জনের মতো যোগ্য এবং ভালো ছেলে কমই দেখা যায়। পত্নী প্রেমিকও বটে, ইঞ্জিনিয়ার, খুব উঁচু পোস্টে আছে এখানে। গাড়ি, বাড়ি, বয়, বেয়ারা সব নিয়ে বন্দনা পরিপূর্ণভাবে সুখী। বাবা তাকে দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে দিয়েছেন। এই বিয়েতে তখন খুব আপত্তি করেছিল বন্দনা। নন্দিতাই তাকে বুঝিয়ে পটিয়ে রাজি করিয়েছে। নিজের নির্বাচনী যে অভ্যর্থ হয় না তার প্রমাণ দূরে ছিল না, কাজেই সেটাও বোঝাতে পেরেছে। বিয়ের পরে চলে যাবার সময় দিদিকে জড়িয়ে ধরে বন্দনা খুব কেঁদেছিল। কৃতজ্ঞতায় বিগলিত হয়ে বলেছিল, দিদি, তুই আমাকে যত ভালোবাসিস আমিও তোকে ততই ভালোবাসি, কিন্তু আমি তোর মতো ভালো না।
আমার ভালোবাসার মধ্যে কোনো ত্যাগ নেই। তোকে আমি ভেঙে দিয়েছি, তুই আমাকে জুড়ে দিলি। ভুরু কুচকে নন্দিতা বলেছিল, বোকামি করিস না তো। সম্বন্ধটা অবশ্য বাবা প্রথম নন্দিতার জন্যই এনেছিলেন। অনুরোধ, উপরোধ, অনশন কিছুই বাকি রাখেননি মেয়েকে রাজি করানোর জন্য। মা বাবা দুজনেই যৌথভাবে এটা করেছেন। নন্দিতা অসহায়ভাবে মাথা নেড়েছে আর বলেছে, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমার উপর রাগ করো না, নির্দয় হও না। আমার মন এখনো প্রস্তুত নয়, আরো কিছুদিন সময় দাও। মা বলেছেন, এমন পাত্র কি সহজে পাবো? বন্দনা আছে, তোর বিয়ে না দিয়ে বন্দনাকে কেমন করে বিয়ে দেব? তুই বড় বোন। আমি যদি সারা জীবন বিয়ে না করি, তাহলে বন্দনাও কি সারা জীবন অবিবাহিত থাকবে? তারপর নিজেই উদ্যোগী হয়ে সমস্ত ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। ঘটিয়ে বোনকেও সুখী করেছে, নিজেও সুখী হয়েছে। মা বাবাও মাঝখানকার ব্যাপারটা ভুলতে পেরেছে অনেকখানি। নন্দিতার বাবা নেহাতি একজন সাদাসিধে ভালো মানুষ। ইজি বেঙ্গলে ভালো কাজ করেন, স্ত্রীও সুশিক্ষিত। এই দুটি মেয়েকে নিয়ে জীবনটা বহুকাল পর্যন্ত অত্যন্ত শান্তিতেই কেটে যাচ্ছিল। নন্দিতা, বন্দনা দুজনেই দেখতে ভালো, ছাত্রী ভালো। অসাধারণ না হলেও সাধারণও ঠিক বলা যায় না। নন্দিতার যেমন লেখার হাত আছে, বন্দনাও তেমনি ছবি আঁকে। মেয়েদের নিয়ে মা বাবা মিলে চারটি মানুষের সংসার এত মসৃণভাবে চলছিল যে মাঝে মাঝে নিজেদের সুখে নিজেরাই অবাক হয়ে যেতেন। যেহেতু এই বিশ্ব সংসারে কিছুই চিরস্থায়ী নয়, তাই একদিন এই সুখও মাটির বাসনের মতো ভেঙে গেল। ঝড়টা সকলের উপরেই প্রথমে সমানভাবে বর্ষিত হয়েছিল। ধীরে ধীরে যখন প্রলেপ পড়ল, দেখা গেল নন্দিতাকে বড় বেশি জখম করে দিয়ে গেছে। একটা হাল ভাঙা পাল ছেঁড়া নৌকার মতো নিস্তেজ নিরুত্তাপ হয়ে গেছে তার জীবন। যে ঠোঁটের বাঁকে স্বভাবতই একটি মিষ্টি হাসি অবিরত ফুটে থাকত, সেটি সম্পূর্ণভাবে মুছে গেছে। সেই মুখের দিকে তাকিয়ে বুক ফেটে যেত মা বাবার। বন্দনা বিব্রত অপ্রস্তুতভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াত। দিদির জন্য তার দুঃখ মা বাবার চাইতে তিলমাত্র কম ছিল না, এবং সেই কারণেই নিজের বিয়েতে অত আপত্তি ছিল প্রথম দিকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটাই অনেকখানি শান্তি ফিরিয়ে এনেছে পরিবারে। আর টুকুন জন্মাবার পরে তো নিশ্চয়ই দিন বসে থাকে না। দেখতে দেখতে সেই টুকুনের 5 বছর বয়স হয়ে গেল। ফুটকুন জন্মে গেল। বিয়ের 7 বছর পূর্ণ হয়ে গেল। তবু সে এতদিনে নন্দিতাকে বিবাহিত করতে পারল না। এটা ভেবে বন্দনার প্রায়ই অত্যন্ত খারাপ লাগে। তবে কি দিদি চিরকালই এভাবে থাকবে নাকি? এই একটা 3য় শ্রেণীর কলেজে পড়িয়ে জীবন যাবে? আগে তবু একটু লেখার অভ্যাস ছিল। খুশি রাখার জন্য বাবা নিজে খরচ পর্যন্ত করে একটা বইও ছাপিয়ে দিয়েছিলেন। তারপর আর কই। অবশ্য দুর্গাপুরে বসে বন্দনা ভাবনা ছাড়া আর কি করতে পারে? বাবা মারই উচিত এখন জোর করে দেখে শুনে পাত্রস্থ করা। তবে এমনিতে শান্ত হলে কি হবে? দিদির জেদও বড় প্রচণ্ড। না তো না, হ্যাঁ তো হ্যাঁ। সুতরাং মা বাবাকেও ঠিক দোষ দেওয়া যায় না। এদিকে পছন্দসই মানুষ পাওয়া দুষ্কর। নইলে বন্দনা তো আর কম চেষ্টা করে না, কম ভাবে না, কম সচেতন নয়। বন্ধু বান্ধব আত্মীয় পরিচিত কতজন তো কত দিকে ছড়িয়ে আছে। একটা মানুষের কথা মনে করা যায় না দিদির সঙ্গে যাকে মানাবে। এই ডাক্তার ভদ্রলোকই প্রথম মানুষ যাকে একেবারে ঠিক
খাপে খাপে ভাবা গেল। এবার দয়া করে দিদি সম্মতিটুকু জানালেই সুন্দরভাবে সব হয়ে যেতে পারে। ফিরে যাবার মুখে দিদিকে সে বলল এসব কথা। তারপর দিদি নিঃশব্দ মুখের দিকে তাকিয়ে কেমন যেন হতাশ লাগলো, তবু জোর দিল গলায়, তাহলে তাই ঠিক কেমন? মৃদুস্বরে নন্দিতা বলল, চিঠি লিখে জানাবো বলেই উঠে পড়ল গাড়িতে। কি শক্ত মেয়ে, বাপ রে বাপ। মাঝে মাঝে রাগই হয় বন্দনার। না ভেবে পারে না দিদিকে সুখী করার জন্য তার কি এত দায় পড়েছে। তার কিসের মাথা ব্যথা? বিয়ে না করে দিদি যদি থাকতেই পারে তাহলে তাই থাকুক না, বিয়ে দেবার দরকারই বা কি? কিন্তু কি যে দরকার সে কথা তো জীবনে কাউকে বলতে পারবে না। আর দিদিকে যে সত্যিই ভালোবাসে সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? ছোট্ট ফার্স্ট ক্লাস কামরা। ট্রেনের দরজা থেকে গলি পেয়ে সেখানে এসে নন্দিতা নিজের আসনে বসল। মনটা ভার লাগছিল, ওদের জন্য বেশ কষ্ট হচ্ছিল। টুকুনের শেষ মুহূর্তের কান্নাটা লেগেছিল কানে। আর ছুটে এসে হাতে চাপ দিয়ে ভদ্রলোকের হাত ঝাঁকুনিটাও মন্দ রেখাপাত করেনি। বোঝাই যাচ্ছিল তার মনের কথাটা। নন্দিতার প্রতি সত্যিই তিনি আকৃষ্ট। যদিও ভেবেচিন্তেই বিয়ে করছেন, তবু তার মধ্যে রং লেগেছে খানিকটা। সেটা নিশ্চয়ই উপরি পাওনা। কিন্তু নন্দিতা কেন কিছুই পায় না কারোর মধ্যে? স্বামী শব্দটা ভাবলেই হৃদকম্প উপস্থিত হয়। মানুষকে বিশ্বাস করার শক্তিটাই হারিয়ে গেছে হৃদয় থেকে। কিন্তু 30 বছর বয়স হয়েছে। বিয়ের কথা ভেবে দেখতে গেলে যেমন ডাক্তার ভদ্রলোকটি ৩৮ বছর বয়সে দেখছে, এখনই একটা সমাধানে পৌঁছানো দরকার। আর সত্যি বলতে বিয়ে না করে সমস্ত জীবন নিঃসঙ্গভাবে কাটানো সম্ভব কি না সেটাও মন্দ ভাবার বিষয় নয়। মা বাবা চিরকাল বেঁচে থাকবেন না। মা বাবার মৃত্যুর পর তার আয়ু তাকে আরো অনেক দূরে নিয়ে যাবে। তারপর কি? বন্দনা যেসব যুক্তি দেয় খুব অবহেলার যোগ্য নয় সেসব কথা। এগুলো বন্দনারই যুক্তি। বন্দনা আরও বলেছে, দিদি আর কিছুর জন্য না হোক, তুই না হয় একজন মা হবার জন্যই বিয়ে কর। টুকুনকে নিয়ে এমন পাগল পাগল করিস, তবু সে তো পরের ছেলে। নিজের হলে ভেবে দেখ তো কিরকম লাগবে। নন্দিতা খুব হেসেছে। এরপর বোনের চুল টেনে বলেছে, উফ, তোর গিন্নিগিরি আর আমি সইতে পারি না। গিন্নিগিরি কি? বন্দনা নিজেও হেসেছে। যা ঠিক তাই বলছি। থাম তো, তার চেয়ে চল তোদের নতুন বাজারটায় ঘুরে আসি একবার। দিদি, আমারও তো বিয়েতে কম অমত ছিল না। তোর আর আমার? নন্দিতার গলা আপনা থেকেই শিথিল হয়ে আসে। সে দীর্ঘশ্বাস চাপতে পারে না। মুখ নিচু করে বন্দনা বলে, জানি তুলনা হয় না, কিন্তু দিদি তোকে বলা হয়নি, রঞ্জনী প্রথম পুরুষ নয় আমার জীবনে। আমি আরও একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন তো রঞ্জনকেই আমি চোখে হারাই। শিখি রে, কবে? নন্দিতা আবহাওয়াটা লঘু করে দিয়ে কৃত্রিম কৌতূহলে ফেটে পড়ে। কখনো তো বলিসনি, দিব্যি তো চেপে গিয়েছিস। কম মেয়ে নও তো তুমি। তারপর মাথা নেড়ে বলে, জানি জানি কার কথা বলছিস। কে? হঠাৎ যেন চমকে ওঠে বন্দনা। তারপরই স্বাভাবিক হয়ে বলে, বলো তো কে? মলয় তালুকদার। মলয়? হাসতে হাসতে মরে যায়। শেষে তুমি আমাকে মলয়টার প্রেমে ফেললে কেন?
মলয় খারাপ কিসে? তোদের গ্রুপে সবচেয়ে ভালো ছেলে। কিরকম ফাই ফরমাস খাটতো তোর? থাক, আমার প্রেমের গল্প শুনে তোমার কাজ নেই। যা বলছি তা শোনো। এই ডাক্তারকে তুমি বিয়ে করো। আমি বলছি তুমি সুখী হবে, সব ভুলে যাবে। সব ভুলে যাব? নন্দিতা নিজের আসনে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বোনের সঙ্গে এই সব কথোপকথনের টুকরো টুকরো অংশ ভাবতে ভাবতে নন্দিতা অন্যমনস্ক হয়ে পড়ছিল। উল্টো দিকের ভদ্রলোকটিকে আর খেয়াল করতে পারেনি। তাছাড়া ভদ্রলোকটি এতক্ষণ একখানা ইংরাজি খবরের কাগজে মুখ থেকে কি যে পাঠ করছিলেন কে জানে। ডাক শুনে নন্দিতা চমকে ফিরে তাকালো। তারপরই যেন জমে গেল বরফের মতো। চিনতে পারছ? নন্দিতা নড়ে চড়ে বসে একবার হিম চোখে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কি কাণ্ড না, শেষে এভাবে দেখা হয়ে গেল। নন্দিতা পাথর। কিন্তু আমি জানতাম দেখা হবে। ইস, কি নির্লজ্জ! গাল গাল গলা ঘামে জপজপে হয়ে যাচ্ছিল নন্দিতার। আমি 7 বছর ধরে এই সুযোগটিই খুঁজছিলাম। যদি সারা জীবন এই অপেক্ষায় বসে থাকতে হতো তাই থাকতাম। স্ক্রাউন্ডেল, সত্যিই স্ক্রাউন্ডেল। নন্দিতার নিঃশ্বাস ঘন হয়। খুব আশ্চর্য যে 7 বছর আগে ঠিক এই মাসের এই তারিখেই তোমার আমার শেষ দেখা হয়েছিল, মনে আছে? এবার মুখ খুলল নন্দিতা, লাল হয়ে বলল, দেখুন, আপনাকে আমি চিনি না। আপনি আর কারোর সঙ্গে ভুল করে যদি ক্রমাগত আজে বাজে কথা বলতে চেষ্টা করেন, বাধ্য হয়ে আমাকে অন্যের সাহায্য নিতে হবে। অন্যকে তুমি পাচ্ছ কোথায়? কামরায় তো আমরা মাত্র 2 জন, আর যে 2 জন ছিলেন আমারই ভাগ্যে শিখেছি রে, এই স্টেশনে নেমে গেলেন তারা। আমিও পরে স্টেশনে নেমে যাব। তারও তো ঢের দেরি আছে। আর চলন্ত ট্রেন থেকে যদি লাফিয়ে পড়তে চাও তো আমি তা হতে দেব কেন? অন্য কিছুতে না পারি, শরীরের শক্তিতে আমি নিশ্চয়ই জয়ী হব। হ্যাঁ, শুধু ওই শরীরের শক্তিই আছে, আর কিছু নেই। কে বলেছে নেই? তাহলে এতদিন বাদে ওই হৃদয়হীন বালিকাটিকে আমি মনে রাখলাম কেমন করে? হৃদয়হীন? স্টেশনে তোমাকে কে তুলে দিতে এসেছিল? কথা বলার মতো আমার পবিত্রী নেই। বলো না, স্বামী? পুত্রটি কার? তোমার? নন্দিতা মুখ ফিরিয়ে বসল। আমার যতদূর ইনটিউশন, সে হাসল। বন্দনার স্বামী এবং পুত্রটিও তার, ঠিক? নন্দিতা জবাব দিল না। আর যে ভদ্রলোক ব্যাকুলভাবে ছুটে এসে তোমার হাত ঝাঁকালেন, সেটি তোমার প্রেমিক, ঠিক? নন্দিতা জবাব দিল না। বলো না, ঠিক বলছি? দেখুন, কি দেখুন দেখুন করছো তখন থেকে? তোমার চরিত্রে তো কখনো কোনো ভান ছিল না। কি তোমাকে এমন বদলে দিল? নন্দিতার দাঁতে দাঁত আটকে গেল। আমি অভিজিৎ রায়, তুমি নন্দিতা দত্ত। নাকি নও? পদবি বদলেছ? যদি বদলেও থাকো তাতেও কিছু হেরফের হবার সম্ভাবনা নেই, কেননা পরিচয়টা তো আমাদের ওই একই থাকছে। বলো, সত্যি কি না? নন্দিতা নিঃশব্দ। তোমার একটা গল্প পড়েছিলাম কয়েক বছর আগে। গল্পের নাম ছিল অনন্য, এবং সেই অনন্য যে তুমি আমাকেই ভেবেই লিখেছ সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না, যদিও তার আগের ঘটনাটা সম্পূর্ণ বিপরীত সাক্ষী দিয়েছিল। নন্দিতা নিঃশব্দ। কিন্তু আমার অনন্যা
এখনো আমার কাছেই অনন্যাই আছে। অনন্যা? গলা চিরে শব্দ বার করল নন্দিতা। নিশ্চয়ই, 100 বার, 1000 বার, লক্ষ কোটি বার। কেন, বিশ্বাস করো না? না, এই অবিশ্বাসের জন্য কে দায়ী নন্দিতা? কেউ না, কেউ না। আমি নিজেই আর কাউকে বিশ্বাস করি না। কেন? কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। কৈফিয়ত তোমাকে দিতেই হবে। এই কৈফিয়তের জন্যই আমার এতদিনের অপেক্ষা। আমি সব ভুলে গেছি। ভোলনি, এক তিলও ভোলনি। আজ তোমাকে দেখে, তোমার মুখ দেখে আমার এই উপলব্ধি হলো তোমারও একটা অপেক্ষা ছিল আমার জন্য। না, না, নিশ্চয়ই না, না, কখনো না, নিশ্চয়ই। হঠাৎ হাত বাড়িয়ে শক্ত করে হাত ধরল। শোনো, আমি দিনের পর দিন টেলিফোন করেছি, পাইনি। দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছি তোমাদের গলিটাতে, দেখা হয়নি। আমি রোদে পুড়েছি, জলে ভিজেছি, পথে পথে পায়ে হেঁটে বেরিয়েছি, চাকরি ছেড়েছি, কলকাতা ছেড়েছি। আমি শুনতে চাই না, শুনতে চাই না। বলো কেন, কি হয়েছিল? সে কথা কি আমার চেয়ে প্রশ্নকর্তারই বেশি ভালো করে জানবার কথা নয়? না, অপমানিত হওয়া, অসম্মানিত হওয়া আর ঠকে যাওয়া ছাড়া আর কিছুই জানি না আমি। নন্দিতা ঢোক গিলল। বুঝতে পারল না কোন খুঁটিতে পা রেখে এত কাল পরে এমনভাবে কথা বলছে এই ভদ্রলোকটি। ভয় ডর ওর কোনো কালেই ছিল না, সে কথা সত্য। তা বলে মিথ্যেবাদীও তো ছিল না। উত্তেজিতভাবে বলল, গলায় জোর থাকলে কি সব ক্ষেত্রেই সব দোষ খণ্ডন হয়ে যায়? দোষ? দোষ তুমি কোথায় দেখতে পেয়েছ? কি দোষ? আমি আর কথা বলতে পারছি না, কিন্তু পারতেই হবে। আমার প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে। হঠাৎ 2 চোখ ছাপিয়ে জল এলো নন্দিতার। ঝাপসা দৃষ্টির ভেতর দিয়ে একটা উজ্জ্বল আনন্দময় বিয়ে বাড়ির দৃশ্য স্পষ্ট হয়ে ফুটে উঠল চোখে। লোকজন, হই হল্লা, গান বাজনা, আমোদ প্রমোদ, কি সুখ সকলের মনে। কত ঘটা পটা করেই না বিয়ে হচ্ছে বাড়ির বড় মেয়েটির। নিঃসন্তান পিসি এসেছেন, চিরকুমার জ্যাঠামশাই এসেছেন, 3 পুত্রের জনক জননী মাসি মেশো এসেছেন, 2 পুত্রের জনক জননী, 2 মামা 2 মামি এসেছেন। দলে দলে ভাগ হয়ে পরচর্চা থেকে শুরু করে হেন বিষয় নেই যা নিয়ে আলোচনা হচ্ছে না। অল্পবয়সী ছেলে মেয়েদের মধ্যে আবার তর্ক হচ্ছে খুব। কেউ তর্ক করছে রাজনীতি নিয়ে, কেউ বা ফুটবল, ক্রিকেট। মেয়েরা একজোটে বসে সিনেমা। মস্ত এক বাড়ি আলাদা করে ভাড়া নেওয়া হয়েছে 1 মাসের জন্য। বাড়িটাতে ঘরের অন্ত নেই, জায়গার অন্ত নেই। পিতৃকুলে মাতৃকুলে এই প্রথম মেয়ের বিয়ে। ধুমধারাক্কা যে হবেই সে তো জানা কথা। শুধু তো প্রথম মেয়ের বিয়ে বলেই কথা নয়, মামা মাসির মেয়ে নেই। এদিকে পিসি বন্ধা, জ্যাঠামশাই অবিবাহিত। মাঝখান থেকে তারা 2টি বোন জন্মিয়ে 2 কুলে একেবারে উচ্ছ্বসিত করে ফেলেছে। ভবতোষবাবু খরচাপাতি করেছেন খুব। মনোমতো জামাই পেয়ে উৎসাহ তার আরও বেড়ে গেছে। শুধু মা বাবাই নেই, তাছাড়া আর কি নেই অভিজিতের? বিদ্যা, বুদ্ধি, উপার্জন, চেহারা, চরিত্র, এতটুকু খুঁতো কি কেউ বার করতে পারবে? শুধু মামা একবার বলেছিলেন 12-14 বছর বিলেতে কাটিয়েছে, ওখানে আবার কিছু বাঁধিয়ে এসেছে কিনা ভালো করে খবর নিয়েছ তো? মা ঝাঁপিয়ে পড়ে বলেছিলেন, তুই বলছিস কি ভানু? 2 দিন মেলামেশা করে দেখ না, কি রত্ন! ওর দিদি জামাইবাবু লন্ডনে থাকেন,
আমি সুধীনবাবুকে লিখে দিয়েছিলাম একটু টিপে দেখতে। তাছাড়া পরিচিত বন্ধুবান্ধবের সংখ্যা কি সেখানে আমাদের কম? সব খবর নিয়েছি। মামা বললেন, দিদি জামাইবাবু লন্ডনে থাকেন বুঝি? তাঁরা সেখানকারই প্রবাসী, বাড়িটারি কিনে একেবারে কায়েমি হয়ে বসেছেন। মাতৃ পিতৃহীন ভাইকে তার দিদি নিয়ে যায় প্রথমে। অক্সফোর্ড থেকে বিএ পাশ করার পরে চাকরিও নিয়েছিল সেখানে। তারপর কি খেয়ালে চলে এসেছে দেশে, আর আসবার সঙ্গে সঙ্গেই বিরাট চাকরি পেয়েছে ইন্ডিয়া টোবাকোতে। বয়সটা কি বল, নন্দুর 23, অভিজিতের 28। সব দিক থেকে এরকম যোগাযোগ সত্যি দেখা যায় না। কি শুভক্ষণেই যে ওদের দেখা হয়েছিল। শুভক্ষণের দিনটার কথাও ভাবল নন্দিতা। মুষলধারে বৃষ্টি নেমেছিল সেদিন। এই শরৎকালের মেঘমুক্ত আকাশে এই বৃষ্টির আগমন হঠাৎই হয়েছিল। দুই বোনে মিলে নিউ মার্কেটে গিয়েছিল। ফিরতি পথে এই কাণ্ড। ট্রামের জন্য অপেক্ষা করতে করতে দৌড়ে গাছের তলা এলো। তারপর ট্যাক্সি ধরার জন্য ছুটে এলো বড় রাস্তার উপর। ট্যাক্সি পাওয়া গেল না, কিন্তু গাড়ি থামল একটি। চালকটি মুখ বার করে জানালো সে লিফট দিতে প্রস্তুত। মুখ চাওয়াচাই করল দুই বোনে। অভিজিৎ সামনের দরজাটা খুলে ধরে বলল, উঠে পড়ুন, উঠে পড়ুন, একেবারে ভিজে যাচ্ছেন যে। উঠে পড়ল ওরা। সামনের আসনেই এঁটে গেল দুই বোন। নন্দিতা লজ্জিত মুখে বলল, আপনার সিটটা আমরা ভিজিয়ে দিলুম। অভিজিৎ বলল, আগে বলুন কোন দিকে। এই হলো আলাপের সূত্রপাত। অভিজিৎ সেদিন তাদের রাসবিহারীর এভিনিউর বাড়ির দরজাতেই পৌঁছে দিয়ে গিয়েছিল। তারা ছাড়েনি, ভদ্রতা করে ডেকে এনেছিল ঘরে। বাবা ছিলেন না, মার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, চা খেতে বলেছিলেন। খুব সহজেই একটা বন্ধুত্বর ভিত্তি স্থাপিত হয়ে গিয়েছিল। নন্দিতা তখন সদ্য এমএ পাশ করে বেরিয়েছে, আর বন্দনা তখন বিয়ে দেবে। বিদায় দেবার সময় বন্দনা বলেছিল, আজ চা খেলেন না, আরেকদিন কিন্তু আসতেই হবে। নন্দিতার অত মুখ ফোটে না, সে শুধু তাকিয়েই সেই প্রস্তাবে সায় জানিয়েছিল। দেখা গেল সত্যি আর একদিন চা খেতে এলো অভিজিৎ, তারপরে আর একদিন, আরও একদিন, আর তারপর কি থেকে যে কি হয়ে গেল, কখন যে নিঃশব্দে দুজনে গভীর প্রেমে মগ্ন হয়ে গেল কে জানে। কথাবার্তা বন্দনাই বলতো বেশি, আদর যত্ন বন্দনাই করত। তারপর চলে গেলে খ্যাপাতো। এই করতে করতে একদিন অভিজিৎ বিয়ের প্রস্তাব করে ফেলল মা বাবার কাছে, এবং মা বাবার সম্মতি পেতে এক মুহূর্ত দেরি হল না। বিয়ে ঠিক হয়ে যাবার পরে কয়েকটা দিন যে অভিজিৎ কি উদ্দাম হয়ে উঠেছিল তা বলা যায় না। আর বিয়ে হবে বলে মা বাবাও ওদের দুজনকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন। অফিস টফিস তখন তার মাথায় উঠে গেল। কেবল যখন তখন ফোন, আর যখন তখন নিয়ে বেরিয়ে যাওয়া। নন্দিতাও তখন বেকার, অসুবিধা ছিল না কিছু। বন্দনা আটকে থাকত, হয় তার কলেজ, নয় তার আসন্ন পরীক্ষার পড়া। তাছাড়া একটু একটু করে সে যেন কেমন বদলেও যাচ্ছিল। তার সেই চালাক চতুর কথাবার্তা, ব্যবহার সব যেন ঢিলে হয়ে গিয়েছিল। নন্দিতা রাত্রিরে পাশাপাশি বিছানায় শুয়ে বলতো, তোর কি হয়েছে রে বন্দনা, কিরকম চুপচাপ বিষণ্ণ হয়ে থাকিস? বন্দনা বলতো, কই না তো, নিশ্চয়ই। বন্দনা তখন মৃদু হেসে বলতো, তোর বিয়ে আর আমার পরীক্ষা দুটোই মিল আছে নাকি কিছু বল। তাহলে বিয়েটা পিছিয়ে দিতে বল না বাবা মাকে। পাগল না, সত্যি পরীক্ষার সময় এ ধরনের গোলমাল খুব খারাপ। আচ্ছা আচ্ছা, তা নিয়ে অত ভাবতে হবে না তোকে। আজ কোথায় গিয়েছিলি বল? দেখ না,
পাগলের মতো সব কি যাতা কিনেছে, আমার এত লজ্জা করে। কি কিনেছে রে? যাতা, শাড়ি, গয়না, ফার্নিচার, কি যে করছে না। ভালো তো। এই বলে বেড ল্যাম্প নিভিয়ে বন্দনা পাশ ফিরত। এমনি করেই ঘনিয়ে এলো দিন। 7 দিন আগে থেকেই বাড়ি ভরে গেল আত্মীয় স্বজনে। মা অভিজিৎকে বলে দিলেন, তুমি কিন্তু কটা দিন আর এসো না, একেবারে বিয়ের পর দেখা হবে আবার। অভিজিৎ হেসে বলল, নন্দিতাও যাবে না? তোমার দিদি আসবেন, ওরও না যাওয়া ভালো। আর চিরকালের জন্যই তো তোমার কাছে যাচ্ছে, আমার কাছে আর কদিন। বলতে বলতে সজল হয়ে ওঠেন মা। কিন্তু মাকে আর সেই কারণে সজল থাকতে হলো না বেশি দিন। বিয়ের 2 দিন আগে সব বন্ধ হয়ে গেল। বাবা তাদের 2 বোন আর মাকে টিকিট কিনে জ্যাঠামশাইয়ের সঙ্গে দিল্লি পাঠিয়ে দিলেন। উফ, সে দিনটার কথা ভাবা যায় না, ভাবা যায় না। সেই লজ্জা, সেই দুঃখ, সেই মর্মান্তিক বেদনা, তার কি কোনো তুলনা আছে? আর যার জন্য এই কাণ্ড, সেই কিনা মুখোমুখি বসে চোখে চোখ তাকিয়ে আজ কৈফিয়ত তলব করছে। অনেক কথা অভিজিতের বুকের মধ্যেও তোলপাড় করছিল। প্রথমে মনে পড়ল নন্দিতার বাবার সেই গম্ভীর গলার নির্দেশ, এ বিয়ে হবে না। ফোনের ভেতর দিয়ে যেন বজ্রপতন হল। কেন? আকাশ থেকে পড়েছিল অভিজিৎ। ওপির থেকে কোনো জবাব এলো না। ফোন কেটে গেল। নিশ্চয়ই আপিস থেকে করেছেন, আর এটা আপিসেরই সময়। নম্বর থেকে সে দ্রুত হাতে সেখানে ফোন করল। পাওয়া গেল না। শোনা গেল সেদিন তিনি অফিসেই যাননি। তখন মরিয়া হয়ে গাড়ি নিয়ে চলে এসেছিল ওদের বাড়িতে। নতুন বাড়ি পুরনো বাড়ি কোনো বাড়িই বাদ দেয়নি, কিন্তু কোনোখানেই কোনো হদিশ মিলল না। কি হলো, কেন হলো, কোথায় গেল, কিছুই বুঝতে না পেরে নিজেকে তার বুদ্ধিভ্রষ্ট মনে হচ্ছিল। সে যে তারপর এই মেয়েটিকে পাবার জন্য কি করেছিল আর না করেছিল, তার কি কোনো হিসেব আছে? সেই সঙ্গে একটা গভীর সন্দেহ আক্রমণ করেছিল তাকে। মনে পড়ল যে কদিন নন্দিতার মা তাকে নন্দিতার সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না। নিয়মিতভাবে বন্দনা আসছিল খোঁজখবর নিতে। যতটুকু পাওয়া যায় তাই লাভ। নন্দিতার বদলে বন্দনাকে দেখেও তার বিরহ অনেক প্রশমিত হয়ে যাচ্ছিল। সে তাকে নিয়ে ঘুরত, ফিরত, খাওয়াতো, তারপর সময় মতো পৌঁছে দিয়ে আসতো বাড়ির কাছাকাছি। কেননা বন্দনা বলতো, না মশাই, দরজা পর্যন্ত যাবেন না, মা বকবেন। সেদিন সন্ধ্যায় খুব সেজে গুজে এলো বন্দনা। আপিস থেকে ফিরে চান টান করে বলা যায় বন্দনার অপেক্ষাতেই বসেছিল অভিজিৎ। বন্দনা সবসময় অ্যাপয়েন্টমেন্ট করেই আসত। দুপুরে সে টেলিফোন করত আপিসে, তারপর স্থান কাল নির্দিষ্ট হতো। বন্দনাকে খুব অন্যমনস্ক আর ম্রিয়মাণ দেখাচ্ছিল। অভিজিতের মনে সেই সময় এমন একটা অপার্থিব সুখের নদী অনবরতই বয়ে চলত যে অন্যের দিকে তেমন লক্ষ্য করার মতো মন থাকত না। ফুর্তি সুরে বলল, চলো একটু মার্কেটটা ঘুরে আসি। বন্দনা বলল, মার্কেটে কি? আর বলো কেন? সিগারেট ধরালো অভিজিৎ। দিদি টাকা পাঠিয়ে দিয়েছেন, অনেক হুকুম তার ভাতৃবধূর জন্য, শাড়ি, গয়না। হিন্দু বিয়েতে নাকি কি একটা অধিবাস তদিবাস আছে। বন্দনা বলল, ওসব আমি জানি না, তবে আপনার দিদি যখন নিজেই আসছেন তখন আর আপনাকে দিয়ে কেন? দিদি আসবেন একেবারে বিয়ের দিন দুপুরে, তখন আর কেনাকাটার সময় কই? কেন অত দেরিতে কেন? সেসব কথা আমি বিশদভাবে কিছু বুঝতে পারলাম না চিঠি থেকে।
তার যতদূর মনে হচ্ছে ওই তারিখে বোধহয় প্লেনে কোনো মোটা কনসেশন পাচ্ছে। সপরিবারে আসছে তো, কনসেশন পেলে অনেক টাকা বাঁচবে। ও, তাহলে যাবে নাকি? তোমার দিদির পছন্দ আর তোমার পছন্দ একরকম হবে। আজ আমি তাড়াতাড়ি ফিরে যাব, আমার মাথা ধরেছে। কথা দিয়েছিলাম বলেই আসতে হলো। আমি বরং এখন উঠি। সত্যিই উঠেছিল বন্দনা। অভিজিৎ হাত ধরে বসিয়ে দিল। এই এলে এই উঠবে কি? পাগল না খ্যাপা? তখন সে একটা অদ্ভুত কাণ্ড করল। ওইটুকু টানেই হুমড়ি খেয়ে পড়ে গেল অভিজিতের গায়ের ওপর। তারপরেই তাকে দু হাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে ফুঁপিয়ে উঠল। অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে এমনভাবে পরিত্যাগ করো না। আমি মরে যাব, আমি বিষ খাব। অভিজিৎ একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল এই অপ্রত্যাশিত আচম্বিত ব্যবহারে। একটু পরেই ছাড়িয়ে নিল নিজেকে। বন্দনাকে বসিয়ে দিল সোজা করে। হাসতে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আজ তুমি সত্যিই সুস্থ নেই। এটা বোধহয় বিয়ের 4 দিন আগের ঘটনা। পরের দিনটা একটা অত্যন্ত অস্বস্তির মধ্যে কেটে গেল। আর তারপর দিন দুপুরেই নন্দিতার বাবার বজ্র নির্ঘোষ, এ বিয়ে হবে না। সুতরাং এই দুটোর মধ্যে যে কোথাও একটা গভীর মিল আছে, সেই সন্দেহ হওয়াটা অভিজিতের পক্ষে কিছু আশ্চর্য ছিল না। কিন্তু তা বলে, আরে এর মধ্যেই বর্ধমান স্টেশন এসে গেল নাকি? এই বেয়ারা, বেয়ারা! চিন্তাভাবনা ছেড়ে জানলা দিয়ে মাথা গলিয়ে অভিজিৎ চেঁচামেচি শুরু করে দিল। ফার্স্ট ক্লাসের যাত্রী ছুটে এলো তকমা আটা বেয়ারা। চা এসে গেল মুহূর্তে। অভিজিৎ খুশি হয়ে বলল, আহ, এই সময় চা না হলে চলে? ঢালো, শিগগিরই ঢালো। তোমারটা পাতলা, আমারটা ঘন। নাকি অভ্যেস কিছু বদলেছে? নন্দিতা ওর ভাবভঙ্গি দেখতে দেখতে মাঝখানটার সময়টা হারিয়ে ফেলেছিল। তার মনে হচ্ছিল এই দেখা যেন 7 বছর উত্তীর্ণ করে নয়, অনেক আগুন মারিয়ে নয়, যন্ত্রণার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে নয়, যেন কালকের পরে আজ। কোনো আড়ষ্টতা নেই, লজ্জা নেই, অন্যায় ছিটে ফোঁটা পর্যন্ত নেই ব্যবহারে। তোমাকে দেখে আমার কি যে ভালো লাগছে। 2 চোখ ভরা আলো নিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো সে। আমি ভেবে পাচ্ছি না কি করব, কেমন করে কৃতজ্ঞতা জানাবো ঈশ্বরকে। তুমি ঠিক সেরকম আছো, ঠিক সেরকম। আমি জানতাম তুমি তাই থাকবে। তুমি কখনো অন্যরকম হতে পারো? এই লোকের সঙ্গে কি আর কঠিন ব্যবহার করা যায়? কম্পিত হাতে চা ঢালল নন্দিতা। তুমি তো জানতে, তুমি ছাড়া আমার জগতে আর কিছু ছিল না। তবে কেন অমন করে সব বন্ধ করে দিলে? কে তোমাকে উধাও করে নিয়ে গেল আমার কাছ থেকে? বলো, কি হয়েছিল? বলো, বলো। সন্ধে ঘন হয়ে আসছিল। নন্দিতা ভেবে পাচ্ছিল না এখন তার কি করা উচিত। শুধু ইচ্ছে করছিল অনন্তকালের মধ্যে এই ক্ষণকালটিকে চিরন্তন করে ধরে রাখতে। হোক মিথ্যে, তবু এর মাধুর্যে তার বুক ফেটে যাচ্ছিল। তার একান্তে লালিত ভালোবাসা আর অভিমানের দুঃখ তাকে কোথাও ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। অনেক পরে এক সময় অধীর হয়ে এসে বলে উঠল, আমাকে কিছু জিজ্ঞাসা করো না, আমি কিছু বলতে পারবো না। আমার ভাগ্যই আমাকে বঞ্চনা করেছে, আমি কাউকে এর জন্য দায়ী করছি না। অভিজিৎ গলায় জোর দিয়ে বলল, ঠিক আছে, তুমি তোমার ভাগ্য নিয়ে থাকো, আমিও আমার পুরুষকার প্রয়োগ করি। পৃথিবীতে এমন কোনো শক্তি আর আছে কিনা দেখো, যা আমার কাছ থেকে দ্বিতীয়বার তোমাকে বিচ্ছিন্ন করতে পারে। নন্দিতা মুখ ঢাকল 2 হাতে।
আর সেই সময় দুর্গাপুরে বসে বন্দনা ভাবল দিদির সুমতি হোক, দিদি যেন আর অমত না করে এই বিয়েতে। তারপর অনেক দিন পরে তার অভিজিৎকে মনে পড়ল সেই ভয়ঙ্কর সন্ধ্যা, যখন দিদিকে নিয়ে সে নিঃশব্দে ছাদে উঠে এসেছিল। বলেছিল, একটা কথা আছে দিদি। নন্দিতা তার অস্বাভাবিক চোখ মুখের দিকে তাকিয়ে বলেছিল, কি রে? সে দাঁত দিয়ে ঠোঁটে কামড়ে পড়ল, অভিজিৎ। অভিজিৎ কি? আজ আমার সঙ্গে কলেজে দেখা করেছিল। কিছু বলল? সন্ধ্যাবেলা যেতে বলেছিল ফ্ল্যাটে। গিয়েছিলি? গিয়েছিলাম। ও ভালো আছে তো? বন্দনা চুপ করে থেকে বলল, দিদি তুমি এ বিয়ে করো না। এ কথা বলতে বুকটা ধকধক করছিল। নন্দিতা অধীরভাবে বলল, কেন? ও ভালো না। কি বলছিস তুই? তোমাকেও ভালোবাসে না, মিথ্যে কথা বলে। বন্দনা আজ আমাকেও অপমান করেছে। তোকে অপমান করেছে? আমাকে আমাকে ওর ফ্ল্যাটের মধ্যে একা পেয়ে? কি কি? জোর করে খারাপ কাজ করেছে, আমাকে নষ্ট করে দিয়েছে, আমার নারীত্ব কেড়ে নিয়েছে। সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। মা উঠে এসেছেন, হাতে ভেজা শাড়ি। কাজ সেরে স্নান করে এলেন বোধহয়। ছাদে পা দিয়েই থমকে দাঁড়ালেন। নন্দিতা ঠিক মরা মানুষের মতো দেওয়ালের ঠেসান দিয়ে বসেছিল চোখ বুজে। বন্দনা নিজের মিথ্যা পটুতায় নিজেই স্তম্ভিত হয়ে শব্দ করে কাঁদছিল। কি রে? মা ঝুঁকে পড়লেন তাদের দিকে। কি হয়েছে? কি করছিস তোরা? তারপর আর কি? বন্দনা যা চেয়েছিল তাই হলো। মা তক্ষুনি তাদের নিয়ে আত্মীয় কুটুম্বের ভিড় থেকে চলে এলেন পুরনো বাড়িতে। চুপচাপ অন্ধকারে শুয়ে পড়ল নন্দিতা। একটা শব্দ আর কেউ শুনতে পেল না তার মুখে। তাকে খাওয়ানো গেল না, ওঠানো গেল না। আর মধ্যরাত্রিরে দেখা গেল বিছানা থেকে নেমে সে শিশি ভরা অ্যাসপিরিন, বিলেতি অ্যাসপিরিন মার সর্বদা মাথা ধরে বলে অভিজিৎই যেটা দিয়েছিল একদিন, মুঠো করে নিয়ে জল মুখে দিয়ে হাঁ করেছে খাবার জন্য। লাফিয়ে নেমে এলো বন্দনা। ভাগ্যিস চোখে তার ঘুম আসেনি সেদিন। এক ধাক্কায় সব ফেলে দিল। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল নন্দিতা। আর তার সহ্য করার ক্ষমতা ছিল না। পরের দিনই অসুস্থ দিদি আর তাকে নিয়ে মা জ্যাঠামশাইয়ের সঙ্গে জ্যাঠামশাইয়ের কর্মস্থান দিল্লিতে চলে এলেন। সামলে উঠতে নন্দিতা অনেকটা সময় নিয়েছিল। অনেক দিন থাকতে হলো দিল্লিতে। বাবা মা জ্যাঠামশাই সব দিক বিবেচনা করেই কলকাতা আসতে দেননি। যখন এলো দেখা গেল বাবা বাড়ি বদলেছেন। কিন্তু কেন এই ভীষণ কাজ করেছিল সে? কোন শয়তান চালিত করেছিল তাকে? অথচ অভিজিতের সঙ্গে তার বন্ধুত্বের আগে তো কোনোদিন মালিন্য ছিল না। বিলেত প্রবাসী ছেলে, ধরন ধারণ অভ্যেস সবকিছুর মধ্যেই এদেশের চেয়ে সে দেশের ছাপই বেশি স্পষ্ট। আচার আচরণ এত সহজ সরল সুন্দর ছিল যে কখনোই মনে হয়নি এই বন্ধুত্বের মধ্যে কোনো স্ত্রী পুরুষের ব্যবধান আছে। বন্দনা সেভাবেই গ্রহণ করেছিল তাকে। আর বন্ধুত্বটা তার সঙ্গে গাঢ় ছিল বেশি। দিদি স্বভাবত একটু লাজুক প্রকৃতির, কারোর সঙ্গে নিবিড় হয়ে উঠতে সময় লাগে ওর। কিন্তু তারই মধ্য দিয়ে ওরা যে কখন বন্ধুত্বের গণ্ডি ছাপিয়ে স্ত্রী পুরুষের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল বুঝতেই পারেনি বন্দনা। যদি অভিজিৎ দুম করে একটা বিয়ের প্রস্তাব না করে বসত,
বন্দনা সারা জীবনেও জানত না যে অভিজিৎ শুধু বন্ধু নয়, একজন পুরুষ বন্ধু, যার সঙ্গে প্রেমে পড়া যায়, বিয়ে করা যায়। সেই প্রস্তাবটাই তার 20 বছরের সতেজ সবল হৃৎপিণ্ডে একটা ঘা দিল বিষম জোরে। তক্ষুনি মনে হলো এই প্রস্তাবের নায়িকা তো আমিও হতে পারতাম। ভাবতো আমার সঙ্গেই বেশি। কতদিন তো এমনও হয় সারাক্ষণই ও আর আমি গল্প করি, দিদি আসে যায়, বসে, চা আনে, কিন্তু ধারাবাহিকভাবে সঙ্গ দেয় না। তবে কখনো এই জয়ের মুকুট কেড়ে নিল? একটা হেরে যাওয়ার গ্লানি কষ্ট দিয়েছিল তাকে, আর সেই কষ্ট থেকেই কখন যেন একটি ছোট্ট প্রেমের অঙ্কুর মাথা তুলল ওপরের দিকে। কিন্তু কে জানত সেই অঙ্কুর এমন সাপ হয়ে ছোবল দেবে? শেষের দিকে বন্দনার সত্যি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। নইলে অমন একটা মর্মান্তিক ঘটনা সে ঘটাতে পারল কেমন করে? অভিজিতের বিয়ে বন্ধ করার জন্য তখন তার এমন কোনো কর্মই ছিল না যা সে করতে না পারে। শেষ পর্যন্ত করল তো। অভিজিতের দ্বারা প্রত্যাখ্যাত হবার প্রতিশোধ তো নিল। অথচ এখন তো ভুলেও একবার মনে পড়ে না ওকে। দিদি চোখের সামনে একটা জ্বলন্ত চিহ্ন হয়ে বসে না থাকলে এই মুহূর্তেই বা তার মনে করবার দরকার কি ছিল? একটা অপরাধবোধ। এই অপরাধবোধই মাঝে মাঝে কুরে কুরে খায় তাকে। অনুতাপ দগ্ধ করে হৃদয়কে। হে ভগবান, দিদি যেন এবার সত্যি বিবাহিত হয়ে আমাকে মুক্তি দেয়। এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারি না। ট্রেন ততক্ষণে হাওড়া স্টেশনের কাছাকাছি এসে পৌঁছল। ব্যাকুল হয়ে অভিজিৎ বলল, তুমি এখনো মুখ ভার করে থাকবে? এখনো আমাকে বলবে না কি হয়েছিল? কেন এক ফুঁয়ে নিভে গেল সব? একই প্রশ্ন বারবার। নন্দিতা অসহায় বোধ করল। তোমার ব্যবহারে মনে হচ্ছে তুমি আমাকেই দায়ী করতে চাইছ। আমার উপরই তোমার সমস্ত অভিযোগ, অভিমান। নন্দিতা হাত মুঠো করল। বলো তো, এর মধ্যে বন্দনা কোনোভাবে জড়িত ছিল নাকি? এবার সে আপাদমস্তক চমকে উঠে স্থির চোখে তাকিয়ে রইল। চোখে চোখ রেখে অভিজিৎ ঝুঁকে বসল একটু। তাহলে আমার সন্দেহ অমূলক নয়। ভগ্নির জন্য আত্মত্যাগের মহিমাই তবে মূল কারণ। আত্মত্যাগ? নন্দিতা ভুরু কোচকাল। কি করেছিল বন্দনা? বিষ-টিষ খেয়েছিল নাকি? অভিজিতের কণ্ঠস্বরে বিদ্রূপ। ক্রুদ্ধ ভঙ্গিতে নন্দিতা বলল, মানসিকতার একটা সীমা থাকা উচিত। ত্যাগের একটা সীমা থাকা উচিত। ভান করে তো কেউ কাউকে ভালোবাসতে পারে না। অভিজিৎকেও সমান ক্রুদ্ধ মনে হল। ভালোবাসার প্রশ্ন উঠছে কোথায়? আমি তার একটা চিঠিও পেয়েছিলাম। চিঠি? যার নাম প্রেমপত্র। তাতে কোনো ঠিকানা ছিল না, তলায় নাম ছিল না, কিন্তু দিল্লির ছাপ ছিল। চিঠি লিখেছিল সে, বন্দনা। যদিও আমি ওর হাতে লেখা চিনতাম না, তবু আমার বুঝতে অসুবিধা হয়নি যে এটা ওরই চিঠি। ক্ষমা করো, তোমার ভগ্নির প্রেম নিবেদনের ভঙ্গিটা আমার একটুও রুচিসঙ্গত মনে হয়নি। কি বলতে চাইছো তুমি? কি আবার? যখন বোঝা যাচ্ছে বিয়েটা ওর জন্যই ভেঙে গিয়েছিল, আমার কোনো সহানুভূতি নেই ওর উপর। সে তুমি রাগ করো আর যাই করো। আমি ভেবেছিলাম কথাটা বিয়ের পরেও তোমাকে বলবো না। ছেলে মানুষের ঝোঁকে যা করেছে সে, তা নিয়ে কখনো লজ্জা দেব না তাকে। কি করেছিল সে? আর্তের মতো বলে উঠল নন্দিতা। ছোট কামরার মধ্যে পায়চারি করতে লাগলো অভিজিৎ। আমি যখন তাকে শান্ত করে বাড়ি ফিরিয়ে দিয়ে এসেছিলাম, তখন সত্যি তার জন্য কষ্ট হচ্ছিল আমার। তোমার সঙ্গে দেখাশোনা বন্ধ হয়ে যাবার পরে রোজই সে আসতো। আমার কত ভালো লাগতো। আমি তাকে কত ভালোবাসতাম। অভিজিৎ,
আমি চিঠিটা তোমাকে দেখাবো। তবে ও কি সব বানিয়ে বানিয়ে বলেছিল? যেন ঠোঁট থেকে স্খলিত হলো কথাগুলো। ফিসফিস করে যেন নিজেকেই প্রশ্ন করল নন্দিতা। আগেকার দিনের নাইটদের ভঙ্গিতে তার পায়ের কাছে এক হাঁটু ভেঙে বসে অভিজিৎ মাথা ঝেঁকে বলল, আমি তোমাকে ছাড়া জানি না, জানি না। তখনও জানতাম না, এখনও জানি না। কথা দাও, আর তুমি হারিয়ে যাবে না আমার জীবন থেকে। মহাচ্ছন্নের মতো নন্দিতা একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি যাব তোমার কাছে, আমি চিঠিটা দেখব। হাতটা মুঠোই ভরে নিল অভিজিৎ। আমি গ্রেট ইস্টার্নে উঠব, 7 দিন থাকব। এখন যদিও আসানসোল থেকে আসছি, আসলে বম্বে আমার কর্মস্থল। সেই যে তোমাকে না পেয়ে কলকাতা ছেড়েছিলাম, 7 বছর বাদে এই আবার ফিরছি, আর পথেই তুমি। কি আশ্চর্য! সে উঠে দাঁড়ালো। বন্দনা তোমাকে কি বলেছিল আমি জানি না, চিঠি পড়লে সবই তুমি বুঝতে পারবে। এটাও দৈব যে চিঠিটা আমার সঙ্গে আছে। মনেই ছিল না, আসার আগে সুটকেসটা গুছোতে গিয়ে দেখি তার পকেটে কখন থেকে গেছে ওটা। ভাবলাম আছে, থাক, এও তো তোমারই চিহ্ন। কিন্তু আমাকে বিশ্বাস করবার জন্য কি তোমার সাক্ষী সবুদের দরকার? না। তবে বিয়েটা তো সাক্ষী সবুত ডেকেই হবে। হয়তো তখন কাজে লাগবে ওটা। প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেল ট্রেন। জানলা দিয়ে তাকিয়ে নন্দিতা দেখল তার বাবা উৎসুক চোখে তাকিয়ে অপেক্ষা করছেন। গাড়ি নিয়ে এসেছেন বোধহয়। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে শান্তভাবে বলল, যাই, আমি কাল সকাল 8টায় পৌঁছে যাব তোমার কাছে। বেশি বেলায় উঠো না, ঘরে নম্বরটা দাও। নম্বরটা এখনো জানি না, দ্রুত গলায় বলল অভিজিৎ। পথে এসে দাঁড়িয়ে থাকবো, তুমি কিন্তু ঠিক এসো। তা এলো। আসবার আগে ওই সকালেই একখানা চিঠি লিখল সে। বন্দনা, তোর ওখানে 7 দিন কাটিয়ে অত্যন্ত আনন্দ নিয়ে ঘরে ফিরেছি। টুকুন ফুটকুনের জন্য মন কেমন করছিল। আশা করি ফুটকুন সেরে উঠেছে। টুকুনও আর মাসির বিরহে তেমন কাতর নেই। তোর ডাক্তার সাহেবটিকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু বিয়ে আমি অভিজিৎকেই করব। ট্রেনে তার সঙ্গে কলকাতায় এলাম। এখন নিশ্চয়ই তোর কোনো আপত্তি হবে না? একটা চিঠির কথা বোধহয় তুই ভুলে গিয়েছিলিস। বোকামি। খুনের আগে কখনো কি এরকম কোনো প্রমাণ রাখতে হয়? ভালো থাকিস। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রতিভা বসু লেখা গল্প সত্যাসত্য। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।